তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছো এই মুহূর্তে, সেটা কতদিন ধরে পড়াশোনা, কবে চিন্তা ভাবনা ছিল, কোথা থেকে পড়েছো? এটা টোটাল যে কোর্স, এটা মিনিমাম 5 বছরের একটা কোর্স। তো আমি যদি আমার স্কুল লাইফ থেকে টোটাল সিএ হওয়ার জার্নিটাকে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে প্রথমে আমি মুশারিতে পড়ি ক্লাস 4 অব্দি, তারপরে ক্লাস 5 এক বছর আমি শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলে পড়েছি, তারপরে ক্লাস 6 থেকে 10 অব্দি সেন্ট মেরি রানাঘাট, তারপরে 11-12 আমি ওড়িশার ভুবনেশ্বরে পড়ি সাই ইন্টারন্যাশনাল স্কুল, এবং তারপরে আমি কলেজ করি মুম্বাইয়ের নার্সিমঞ্জি কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে। এবং ক্লাস 12 দেওয়ার পরে আমি সিএ কোর্সটাকে চালু করি। তখন থেকে আমার মনে ছিল যে আমাকে যদি কমার্স লাইনে পড়তে হয়, আমি সবথেকে বেস্ট কোর্সটা করব, এবং তাই জন্য ফাউন্ডেশন আমি ক্লিয়ার করে ফাউন্ডেশন, তারপরে ইন্টার যেটা হচ্ছে সেকেন্ড লেভেল অফ সিএ, তারপরে ফাইনাল, এবং এর মধ্যে আমাকে 3 বছরের একটা ইন্টার্নশিপ বা সিএর আন্ডারে চাকরি করতে হয়, যেটা এই কোর্সেরই একটা ইম্পর্ট্যান্ট কম্পালশন। এই সব কিছু করে সিএ ফাইনাল আমি মে 26 যে 2026-এ সিএ ফাইনাল অ্যাটেম্প ছিল, সেই সিএ ফাইনাল অ্যাটেম্পটে ক্লিয়ার করি, এবং ফাইনালি আমি একজন সিএ। এটা কি মানে অনেক দিন ধরেও করা যায়, কারণ 7-8 বছর ধরে, 10 বছর ধরে এরকমও হয়? পার্টিকুলারলি এটা একটা 5 বছরের কোর্স যদি ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার হয়, কিন্তু এটার কোনো অ্যাটেম্পটের সীমাবদ্ধতা নেই। যদি ভালোভাবে পড়াশুনো করে একাগ্রতার সাথে এবং স্ট্র্যাটেজি নিয়ে পড়া যায়, সঠিক গাইডেন্সের সাথে পড়া যায়, তাহলে সে 5 বছরে ক্লিয়ার করতে পারে। কিন্তু যদি বাই চান্স সে ক্লিয়ার না করতে পারে, তাহলে এটার কোনো অ্যাটেম্পটের সীমাবদ্ধতা নেই, একদম লাইফ টাইম অবধি দিয়ে যায়। তুমি তো করলে মুম্বাই থেকে, সে পশ্চিমবঙ্গ সেরকম আছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গেও একটা সিএর বড় সড়ো হাব, এখানেও ইস্টার্ন ইন্ডিয়ান রিজিয়নাল কাউন্সিল আছে, যেটা সিএরই একটা সার্কেল, ইস্টার্ন সার্কেল। এরকম 5টা সার্কেল আছে, ইআইআরসি, এনআইআরসি, এসআইআরসি, সিআইআরসি, আর একটা হচ্ছে ডাব্লিউআইআরসি। এরকম 5টা যে জোন আছে, এই 5টা জোনের মধ্যে ইস্টার্ন ইন্ডিয়ান যে কাউন্সিল, তার মধ্যে কলকাতা একটা বড় সড়ো এবং গুরুত্বপূর্ণ ডিভিশন। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কিরকম নম্বর ছিল তোমার? মাধ্যমিকে আমার মার্কস ছিল 91.4%, এবং ক্লাস 12-এ আমার রেজাল্ট ছিল 98.4%। বোর্ড আইসিএসসি ছিল ক্লাস 10-এ, এবং সিবিএসসি ক্লাস 12। আচ্ছা, তো সেক্ষেত্রে বেশিরভাগ ডাক্তার বা ইঞ্জিনিয়ার, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পড়াশোনা করতে চায়, নিজের পক্ষে ওকালতিও অনেকেই চাইছে। তোমার ক্ষেত্রে চার্টার্ড কি কারণে মনে হলো? বাড়িতে ব্যবসা আছে বলে? শুধুমাত্র তাই না, একটা তো ব্যবসা আছে বলে আমি অ্যাওয়ারনেসটা পেয়েছিলাম যে কেন এই ধরনের কোর্স করা গুরুত্বপূর্ণ। আজকে যদি আমি শুধুমাত্র বিকম করি বা বিকমের মতো এই ধরনের কোর্স করি, তাহলে আমার যে স্কোপ এবং নলেজ এই দুটোই কম হবে। কিন্তু যদি আমি এই ধরনের প্রফেশনাল কোর্স করি, তাহলে আমার যে এরিয়া অফ আন্ডারস্ট্যান্ডিং, এরিয়া অফ স্কোপ খুব বেড়ে যায়, এবং এর সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এর কাছে একটা অথরিটি আছে। অর্থাৎ যে কোনো কোম্পানির অডিট করতে গেলে একটা সিএ ছাড়া সেই অডিট কেউ করতে পারে না। তো যেহেতু এর মধ্যে একটা এক্সক্লুসিভিটি আছে, এক্সক্লুসিভিটি থাকলেই সেই কোর্সের গুরুত্ব সারা পুরো কোর্সের লাইফ টাইম জুড়ে মেনটেন থাকে। তো এই জন্য প্রথমত করা, আর মেন যেটা আমার করা সেটা হচ্ছে, যেহেতু শান্তিপুর একটা বিজনেস হাব, তো এখানে আমাদের মতো আরও যদি মানুষ থাকে যারা এই ধরনের প্র্যাকটিক্যাল কোর্সের সাথে জড়িত না, আমাদের পুঁথিগত বিদ্যা নিয়ে শুধুমাত্র রয়েছে, যদি পার্টিকুলারলি প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে জড়িত থাকে, রিয়েল প্রবলেমসের সলিউশন করতে পারে, তাহলেই এই ধরনের যে শহরগুলো সেগুলো ইকোনমিক্যালি অনেক আপলিফট হবে। তাঁতের শাড়ির ক্ষেত্রে ধরো উৎপাদক রয়েছেন এত পরিমাণে, তবুও সেটা সেইভাবে হচ্ছে না। তার মানে কি মনে করছো যে এই ব্যবসায়ীরা ঠিক সঠিক পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে বা জ্ঞান লাভ হয়নি, সেই কারণে কি? এটা অবশ্যই ঠিক, আমি আপনার সাথে এগ্রি করছি। কারণ হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্গানাইজিং। মানে যে কোনো আমরা কাজ করছি, যে কোনো ইন্ডাস্ট্রিতে অর্গানাইজিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। যত আনঅর্গানাইজ থাকবে, তাহলেই প্রবলেমটা শুরু হয়ে যায়। আমি আমার সমস্যা সম্বন্ধে বুঝতে পারছি না, আমি সেই সমস্যার সমাধান করতে গেলে কোথায় যাব সেটা বুঝতে পারছি না, ইকোনমিতে কি চলছে, বাজারে কি চলছে, কি সমস্যা হচ্ছে, ট্যাক্স, বিভিন্ন রকম লিগাল অনেক রকম সমস্যা, সেগুলোর সমাধান আমি কার কাছে যাব? এবং বিজনেসম্যানদের নিজেদেরকেও জানতে হবে যে তারা কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তো এগুলো জানতে গেলে একটা প্রপার অ্যাসোসিয়েশন প্রয়োজন, এবং তার জন্য লেখাপড়া এবং এই জ্ঞান এটা খুব গুরুত্বপূর্ণ। এই জ্ঞান লাভ হলে অবশ্যই শান্তিপুরে আরো গ্রো হবে। এটার ক্ষেত্রে একটা বড় সড়ো তো চাকরি বা বিদেশ যাওয়ার অফার থাকেই। তুমি কি করতে চাইছো? ফার্ম করাও কি সম্ভব?
হ্যাঁ, আমার যেটা, আমি একদম প্রথমেই সিএ কোর্স যখন চালু করেছিলাম আমার মাথাতে এটাই ছিল যে আমি প্র্যাকটিস করব। অবশ্যই চাকরির প্রচুর অপরচুনিটি আছে, কিন্তু আমার মনে হয় যেহেতু আমার বয়স কম, আমি রিস্কটা নিতে পারি এবং ব্যবসায়ীদের সাথে জুড়ে তাদের সমস্যা শুনে তাদের সমাধান করতে পারি। আমার যে জ্ঞান রয়েছে বা আমার যে এতটুকু যে পড়াশোনা করেছি এবং ভবিষ্যতে যে এক্সপিরিয়েন্সগুলো করব সেগুলোকে সঙ্গে নিয়ে আমার মূল লক্ষ্য ব্যবসায়ীদের সমস্যার সমাধান করা। তুমি হিসাব সংক্রান্ত জগতে যখন ঢুকলে তখন তো ওখানে প্রচুর ছেলেমেয়েরা পড়াশোনা করছে, কিন্তু তোমার কি মনে হয়েছে গ্রাম বাংলার প্রত্যেকটা বিদ্যালয়ের ক্ষেত্রে কমার্সের সেই ধরনের যোগানটা রয়েছে, মানে স্টুডেন্টদের বা অভিভাবকদের অ্যাওয়ারনেসটা রয়েছে যে কমার্স নিয়েও কিছু হয়? অবশ্যই এটা আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে এটা কমেছে, এই যে সংখ্যাটা কমেছে এটার একমাত্র কারণ তাদের মানে তারা কমার্স পড়ে কি করবে সেই ভাবনাটা ক্লিয়ার নেই। কমার্স পড়ে কি করা যায় সেটা সম্বন্ধে জানে না। আমার মনে হয় আরো অ্যাওয়ারনেস প্রয়োজন, তাদেরকে জানাতে হবে যে কি করা যায়। সিএ বা সিএর মতো আরো অনেক কোর্স আছে, সিএস, সিএমএ, এছাড়া রয়েছে সিপিএ, এসিসিএস, এরকম বহুত কোর্স রয়েছে কমার্সে। আমি বলবো সায়েন্সের থেকেও বেশি স্কোপ রয়েছে, যেখানে আমরা খুবই ইজিলি করতে পারি। এবং সিএ এমন একটা কোর্স যেখানে আমরা কাজ পড়াশোনা করতে করতে কাজ করতে করতে ইনকাম করি। তো নেট আমার টোটাল যে খরচা সেটা একদম নমিনাল। তো একদম কম খরচে আমরা এই সিএর মতো বিভিন্ন রকম কোর্স করতে পারি। এবং এই জ্ঞানগুলো বা এই অ্যাওয়ারনেসগুলো যদি আমরা স্কুল কলেজে ছড়াতে পারি, জানাতে পারি, তাহলে অবশ্যই আরো লোক বাড়বে। এবং তাদেরকে জানাতে হবে যে এই কোর্সগুলো করে কি আমাদের কাছে ক্ষমতা আমরা পাবো, নলেজ অনুযায়ী এবং ক্যাপাবিলিটি অনুযায়ী। এবছরে পশ্চিমবঙ্গ থেকে আর কার সন্ধান তুমি পেয়েছো যে কেউ তোমার মতো? আপাতত মানে আমাদের বাঙালিদের মধ্যে অ্যাওয়ারনেসটা একটু কম, তো আমি চাই যে বাঙালিরা আরও এই কোর্সটা, এই কমার্সের প্রফেশনাল কোর্সগুলো করুক। আমার নন বেঙ্গলি অনেক বন্ধু আছে কলকাতা যারা পেয়েছে, এবং ওয়েস্টার্ন রিজিয়নেও অনেকে, যেখানে আমি পড়াশোনা করেছি কলেজে, সেখানেও অনেকে রয়েছে। আপাতত আমার নলেজে কেউ নেই। অন্যান্য রাজ্যে তো বা দেশের ক্ষেত্রেও তো আলাদা আলাদা নামে পরিচিত সিএ। ইয়েস, কারেক্ট। যেমন অস্ট্রেলিয়াতে রয়েছে সিপিএ, আমেরিকাতে রয়েছে সিপিএ, যেটা ইংল্যান্ড বা ওইখানকার যেসব ফ্রান্স, এইসব জায়গাতে এসিসিএ বলে একটা কোর্স আছে যেটা ইকুইভ্যালেন্ট অফ সি। তাদের মধ্যে মানে সমন্বয়, তুমি ধরো চার্টার্ড হয়েছো, ইয়েস, তো সেখানে একটা সমন্বয় আছে যেটাকে বলা হয় এমওইউ, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সিএ এই যে ইনস্টিটিউট, সিএ যে কোর্স, এটা একটা ইনস্টিটিউট গভর্ন করে, আইসিআই, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া। এটা একটা পার্লামেন্টারি বডি সেন্ট্রাল গভর্নমেন্টের। 1949 সালে এটা সেট আপ হয়। এবং এই ইনস্টিটিউটের সাথে অস্ট্রেলিয়ার যে সিএ ইনস্টিটিউট তার একটা সমন্বয় রয়েছে, দুবাইয়ের ইনস্টিটিউটের সাথে সমন্বয় রয়েছে, এবং যাবতীয় এরকম মাল্টিপল ইনস্টিটিউট যেগুলো সিএর ইকুইভ্যালেন্ট তাদের সাথে এমওইউ আছে। তো আমরা যদি কেউ যদি চায় যে আমি প্র্যাকটিস করবো না, আমি চাকরি করব, বাইরে ফরেনে গিয়ে কাজ করব, সেটাও তারা করতে পারে, এবং তার জন্য অনেক অ্যাডভান্টেজ প্রোভাইড করে ইনস্টিটিউট। এই পড়াশোনার ক্ষেত্রে তো তুমি আছো, তারপরেও তুমি কি করতে, মানে গান করতে জানতাম, কি করতে? আর হ্যাঁ, এটা খুবই আমি মনে করি যে এই সিএর সাকসেসের পেছনে আমার যেটা মূল মন্ত্র ছিল সেটা হচ্ছে সিএর পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি আমি কি করি। আমি শুধুমাত্র পড়াশুনোতে সীমাবদ্ধ ছিলাম না, পড়াশোনার পাশাপাশি অনেক কিছু করেছি। আমার দাদু হচ্ছে সপ্তসুর মিউজিক কলেজের অধ্যাপক, এবং আমার দাদুর কাছে আমি ছোটবেলা থেকে গান শিখেছি, এবং গান আমি কন্টিনিউয়াসলি করতাম, কবিতা লিখতাম, আমার একটা সেলফ পাবলিশড বইও রয়েছে ম্যাগাজিন, এগুলোতে। তো এরকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকতাম যাতে আমার ব্রেন ফ্রি থাকে, আমি একদম ফ্রি। মানে এগুলো খুব দরকার মনে করো পড়াশোনা? খুবই দরকার। আর একটা বিষয়টা দরকার হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। আমি একদম 100% একাগ্রতার সাথে ফিজিক্যাল ফিটনেসে যদিও করতে পারিনি, কিন্তু আমি মনে করি ফিজিক্যাল ফিটনেস থাকলে আমি আরো বেশি নাম্বার স্কোর করতে পারতাম। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে তুমি চার্টার্ড অ্যাকাউন্ট হয়েছে, তোমার পরিবারের ক্ষেত্রে অনেক আনন্দ, আমাদেরও আনন্দ, শান্তিপুরবাসী, নদিয়াবাসী সবারই, কিন্তু তোমার দায়বদ্ধতা কোন জায়গায় আছে সাধারণ মানুষের প্রতি? কি করতে চাও তাদের জন্য? হ্যাঁ, যেটা আপাতত আমার মাথার মধ্যে রয়েছে, প্রথমত তো একটা অ্যাওয়ারনেস ফেলানো যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কি, এছাড়া ব্যবসায়ীদের সমস্যার একটা সেন্টার তৈরি করা যেখানে ইজিলি তারা কনসালটেন্সি পেতে পারে, তারা সিএদের কাছে ভয়ে যেন না আসে। আমরা দেখেছি ব্যবসায়ীদের মধ্যে একটা ভয় আসে যে সিএদের কাছে যাব, যদি আমাদের খাতাপত্র ভুলভাল করে দেয়।
এই ভয় কাটিয়ে বা সেল ট্যাক্স, ইনকাম ট্যাক্স প্রসঙ্গে ইনকাম ট্যাক্স একটা সম্বন্ধে ভয়। ট্রান্সপারেন্ট হয়ে ভয়হীন ট্রান্সপারেন্ট হয়ে যাতে তাদের সমস্যার একটা মিউচুয়াল, মানে একটা সিএ একটা বিজনেসম্যানকে ছাড়া থাকতে পারবে না, একটা বিজনেসম্যান সিএ কে ছাড়া থাকতে পারবে না। তো এই রিলেশনশিপটাকে স্ট্রং রাখা এবং যাতে মূল যে আমার লক্ষ্য যে ইকোনমিটাকে বাড়ানো বা ব্যবসাটাকে বাড়ানো, আমাদের শান্তিপুরে যে শিল্প, তাঁত শিল্প, এটাকে বাড়ানো, এটার একটা হাব তৈরি করা, এটা একটা কানেক্টিভিটি তৈরি করা, এটা আমার মূল লক্ষ্য। সেটা বেসিক যেটা আমি করতে পারি সেটা হচ্ছে আমার প্র্যাকটিসিং ফার্ম আমি খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এছাড়া স্টুডেন্টদের যেটা রয়েছে সেটা হচ্ছে স্কুল কলেজে গিয়ে যদি স্কুল কলেজেরা আমার সাথে কন্ট্যাক্ট করে, আমি অবশ্যই তাদের সাথে একটা প্রোগ্রাম ডেভেলপ করতে পারি যাতে এই ধরনের প্রফেশনাল কোর্সে বাচ্চাদের কিভাবে ইন্টারেস্টেড করা যায় এবং কিভাবে তারা এর দিকে অগ্রসর হতে পারে। তাহলে তোমার মূল মানে সার্টিফিকেট প্রদান, সার্টিফিকেট তো মেলে পেয়েছো? হ্যাঁ, যেটা কনগ্রাচুলেশন মেল বা সি এর যে মেল, আমার রেজাল্ট তো পাবলিকলি অ্যাভেলেবল। আর ইনস্টিটিউট থেকে মানে আনুষ্ঠানিকভাবে কিভাবে? আনুষ্ঠানিকভাবে আমাকে 3-4 মাস পরে ওটা কলকাতার যে আইসিআই বডি বা মুম্বাইয়ের আইসিআই বডিতে আমাকে যেটা আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রোভাইড করা, সেটা করা। সেক্ষেত্রে এবছর যারা যারা হলেন চার্টার্ড অ্যাকাউন্ট, তাদের প্রত্যেককেই ডেকে নেবেন নাকি? হ্যাঁ, তাদের প্রত্যেককে ডেকে নেবে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ক্লিয়ার করেছে। তোমার নাম? আমার নাম সৌম্যদীপ প্রামাণিক। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বাবা মাদের একটা চিন্তা ভাবনা থাকে যে ছেলেকে এটা নিয়ে পড়াশোনা করাবো। তো আপনার কি কখনো মনে হয়েছে নিজে ব্যবসায়ী বলে বা পরিবারে ব্যবসা আছে বলে ছেলে ব্যবসায়ী হোক বা এই পড়াশোনা করুক? না, আমি অ্যাকচুয়ালি আমি যখন ব্যবসা করতাম, ব্যবসা তো একদিনে তো আর বড় ট্রানজাকশন আসে না, ছোট থেকে বড় হয়। একসময় যখন আমি প্রপার্টিসি ব্যবসা করতাম তখন দেখেছিলাম যে শান্তিপুরের সব থেকে বড় বাধা হচ্ছে অ্যাকাউন্ট সেকশন। অ্যাকাউন্ট সেকশনে যারা কাজ করতো বা কাজ নিয়ে আসতাম তারা ঠিকমতো তাদেরই সম্পূর্ণ জ্ঞান ছিল না। এতে কী হতো, এতে আমরা এবং সিএ ব্যাপারটা কি আমরা সিএ পৌঁছাতে পারতাম, তাদের মাধ্যমে পৌঁছাতো। সিএ মানে একটা ভয়ঙ্কর কিছু জিনিস, সে তাকে ঢোকা, তাকে কথা বলাটা দুঃসহ ব্যাপার। এবং আমাদের এখন ছেলে তখন বাচ্চা, তখন থেকেই আমি আমার ব্যবসার থেকে বেশি কঠিন যন্ত্রণাদায়ক হয়েছিল। মাল বিক্রি সেলে সমস্যা ছিল না, প্রোডাকশনের সমস্যা ছিল না, কিন্তু খাতাপত্র যে প্রপার বিজনেস জায়গা বলে, যেটা আমাকে বাবা বলতেন যে ব্যবসার হিসাব নেই সেটা ব্যবসা বাড়ে, তুমি যত কোটি টাকার তুমি ব্যবসা করো। এই যে কথাটা কিন্তু প্রথম দিকের লাইফে বুঝতে পারিনি, পরে কাজ করতে করতে বুঝতে পেরেছি। তা আমি তখন পরিষ্কার করে চেষ্টা করেছি হিসাব করার জন্য, পারিনি। যখন ডিমনিটাইজেশন হলো অর্থাৎ নোটবন্দি হলো, সেই সময় কিন্তু আমরা একটা ভয়ঙ্কর একটা দুঃস্বপ্নের দিন গেছে আমাদের কাছে। সেই দুঃস্বপ্ন থেকে তারপরে একটা ট্যাক্স ইমপ্লিমেন্ট, জিএসটির কাজটাও যে একটা সিস্টেমেটিক্যালি ছিল, সেইগুলোকে সকলে অ্যাচিভ করতে পারেনি। শান্তিপুরে কিন্তু অনেক বড় ব্যবসাদার ছিল, তারা সেই সময়টা নেয়নি। যদি নিত না, শান্তিপুরটা এরকম দুর্বিষহ দিন দেখতে হতো না। শিল্পী আজও শান্তিপুরের শিল্পী কিন্তু অক্ষত আছে। শিল্পীর শুধু মজুরি যদি সঠিক থাকতো বাইরেও তাদের যেত না। কিন্তু আমাদের শান্তিপুর সেক্টরটা ছিল, মার্কেটিং সেক্টরটা ছিল শুধুমাত্র একদম শান্তিপুরে যারা ছোটো বড় মাঝারি মহাজনদের উপর, যেটা মহাজন বলি। আর ছিল কিছু হাটকেন্দ্রিক, কিন্তু হাটকেন্দ্রিক ছিল একটা B2B এবং B2C একটা সেল ছিল। কিন্তু আমরা দেখেছি যে একটা দুর্বিষহ দিন দেখি যে কীভাবে ব্যবসাগুলো ধ্বংস হয়ে গেছে, অ্যাওয়ারনেসের অভাবেই হয়েছে। তা শান্তিপুরের মূল জায়গায় যারা আমাদের মতো যারা ব্যবসা, আমার থেকে অনেক শ্রদ্ধেয় ব্যবসা শান্তিপুরে ছিল, আমি খুব শ্রদ্ধা করতাম। অসিত বিশ্বাস, মাননীয় বিজনেসম্যান ছিলেন অসিত বিশ্বাস, তারক দাস মহাশয় ছিলেন, নৃপেন দত্ত ছিলেন, আমরা এদেরকে আইডল হিসেবেই দেখতাম। কাশিগড়াই ছিলেন, বংশী ঘোষ ছিলেন, সূত্রাগড় অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী, যার ট্রানজাকশন ছিল নাকি শুনেছি 1 টাকা হলেও উনি দিয়ে দিতেন। আমি ওনার কাছ থেকে এই পলিসিটাকে শিখেছি যে মানুষের কোনো দিন যে টাকায় জিনিস কিনতে সে টাকা দিতে হয়। আমি এটা শুনেছি কি, যে আমি দেখিনি হয়তো কোনো দিন। এরকম ভালো ব্যবসা ছিল। কাশীবাবু ছিলেন, একটা ভালো ব্যবসা করতেন, সুনাম ছিল ভালো কোয়ালিটি কাপড়ের জন্য। তো এইগুলো থেকে আমি অনুপ্রাণিত হয়েছিলাম। কিন্তু আমি কি করেছিলাম, আমি ব্যবসা যেভাবে করে, ব্যবসা ছোট বড় ব্যবসা কিছু হয় না আমার হিসেবে। ব্যবসা ছোট বড় হয়, কিন্তু যে অর্গানাইজভাবে করতে পারে সেটাই হচ্ছে মূল ব্যবসা। শান্তিপুর শিল্পের যদি যেটুকু ডামাডোল হয়েছে, এখন কিছুই হয়নি, শেষ কিছু হয় না। শিল্প কোনোদিন শেষ হয়? শিল্প শেষ হয় না। সেখানে যদি আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা শিল্পটাকে ভোক্তার কথা চিন্তা করে আর যে বাধাগুলোকে চিন্তা করে,
যদি আমরা এখনও পথ চলতে পারি তাহলে কিন্তু সমস্যা সমাধান আজও আছে। সেই হিসেবে চিন্তা করে আমি যখন হ্যারাসমেন্ট হচ্ছিলাম, আমি একটু প্রিভিয়াসে ফিরে আসি, তখন আমি ভাবলাম যে আমার ব্যবসাটা যদি করতে হয়, এত লোকের যদি এমপ্লয়মেন্ট জেনারেট করতে হয়, আমার মোটোই ছিল যে এমপ্লয়মেন্ট জেনারেট। আমি জানি যে সোসাইটিতে নিজের জন্য যেগুলো নিজের বাকিটুকুই সোসাইটির। আমরা যাকে যে জায়গাটায় বিলং করছি এটা কিন্তু আমার টাকা না, আমার সম্পদ না, এটা কিন্তু পাবলিকের। একটা নেতা, একটা প্রধানমন্ত্রী গভর্নমেন্টের, পাবলিকের প্রতিনিধি। তেমনি একটা ব্যবসাদার যে ট্যাক্স পে করে, এটা পাবলিকের প্রতিনিধি হবে। আমি যে সমাজ থেকে যে আমার জিনিস তৈরি করছি সেটাও পাবলিকলি তৈরি করছি, সকলকে নিয়ে তৈরি করছি, যেটা বিক্রি করছি সে ভোক্তারাও সকলকে দিচ্ছি। মধ্যে আমি আমি সার্ভিস করছি। বিজনেসম্যান একজন বিজনেসম্যানকে একটা সার্ভিস ওরিয়েন্টেড করতে হয়। বিজনেসম্যান যদি ভেবে নেয় যেটা আমার টাকা, এটা আমার ব্যবসা, আমরা একটা কিন্তু সার্ভেন্ট, আমরা কিন্তু একটা আমাদের দায়িত্ব, লাইবিলিটি সার্ভেন্ট। কিন্তু গভর্নমেন্ট যে সিস্টেম দিচ্ছে, সিস্টেমের সঙ্গে চলাটাই আমাদের দায়িত্ব। যদি আমরা সেই সিস্টেমে চলতে পারতাম তাহলে আজকে প্রপারভাবে ব্যবসা করতে পারতাম। তা আমি সেইভাবেই ছেলেকে আমি করেছিলাম। ছেলে খুব ছিল, মানে আমি যখন করতাম, আমি কান্না করতাম, মানে আমি পারতাম না, অপমানিত হতাম। মানে আমি কোনো কাউকে একটা বলতাম, সে আমাকে উপর দিয়ে চলে যেত। আমি তো আর বলতাম যে আমি তাহলে কি অ্যাকাউন্টসের কাজটা শিখবো? ছেলে বলতো না তুমি অ্যাকাউন্টস, তুমি ম্যানেজমেন্টের ছেলে, তুমি অ্যাকাউন্টস শিখবো না, তুমি কাজ পরিচালনা করবে, তোমারটা শিখতে হবে না, ঠিক হয়ে যাবে। তো ছেলে এটাকে নিয়েছিল। মানে ও একটা টাইপের ব্যবসায় সহযোগিতা করেছে আপনাকে? প্রচুর করেছে, আজও করে। আজকে আমার ছেলে যদি আমাকে সাপোর্ট না দিত, আমি এত শক্তি পেতাম না, ব্যবসা করতে পেতাম না। এবং ওরও যে মোটো, আমারও সেই মোটো, আমার বাবারও সেটা মোটো, মানুষের স্বার্থটাই আগে আমাদের কাছে। আমাদের কোনো ব্যক্তিগত লালসা কিছু নেই। আমরা মানুষের সেবাটাকেই এটা প্রধান গুরুত্ব দিই। ও যে বলছে ফার্ম করবে, সেটাও তো একটা ঝুঁকি। তার তুলনায় বরঞ্চ বিদেশের অনেক মোটা প্যাকেজের ওইটাই কারণ যে ও চাকরি করলে কি করবে, চাকরি করে কর্পোরেট একটা বড় জগতের একটা হেল্প করতে পারবে, একটা অনেকের মধ্যে একজন হেল্প করতে পারবে। কিন্তু যদি কোর অঞ্চলে, গ্রামে, মফস্বলে যেগুলো অভাব আছে, যদি সেগুলোকে যদি করতে পারে, তাহলে সব প্রপার গাইড নেই। আজকের দিনে যে আপডেশন হয়েছে, এআই অ্যাটাচ হয়েছে, আগেকার যে সিগুলো ছিল তারা তো ধার করছে, বড় বড় কোম্পানি থেকে পুরনো যারা কাজ করতো তারা তো বেরিয়ে যাচ্ছে, নতুন জেনারেশনকে নিচ্ছে। নতুন জেনারেশনকে আপডেট ছেলেরা যদি আজকে না এগিয়ে আসে, তাহলে আগামী দিনের সঙ্গে টেকনোলজি অ্যাডজাস্ট করতে পারবে না। অনেক কিছু আমরা দেখেছি, আমরা যাদের সাথে কাজ করি, আমি বলছি না সেই জায়গাটাকে, তারা অনেক কিছু জানে না, কিন্তু আমাদেরকে তাদের বাইরে যেতে পারি না। যে আপগ্রেডেশন সিস্টেমে, সেই আপগ্রেডেশন কিন্তু আমি ছেলেই দ্বারা আমাকে করে দেয়, সাহস দেয়। মানে ব্যবসায়িক মহল সঠিকভাবে জ্ঞান অর্জন করলে তার নিজের ব্যবসায়, তাহলেই বলছেন আস্তে আস্তে শিল্প অনেক নিজের যদি একটু ভালো, যে আমার যদি ভাবে যে ব্যবসা শুধু আমার জন্য না, ব্যবসাটা সকলের জন্য। আর একটা জিনিস আমি বারবার বলবো, শান্তিপুরের যে শাড়ির যে চাহিদা কমানো, যে মূল আমি আজ প্রথম থেকে বলে এসেছি, আমি পাবলিকলি হয়তো আপনাদের সাংবাদিকদের মাধ্যমে বলিনি, মূল একটাই মানে নেগেটিভ দিক হয়েছে। একটা, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের দিনে, এত গরমের দিনে আমরা আজকে এসি ছাড়া থাকতে পারি না, বা কোনো ঠান্ডা গাছের তলায় আশ্রয় নিই। যেমন গাছ লাগানো যেমন খুব জরুরি রয়েছে, তেমনি ঘরে যদি যারা বিজি পার্সন, যারা ব্যবসায় সবসময় ব্যস্ত থাকে, তাদের যেমন এসিটা না থাকলে তারা কমপ্লিটলি ট্রানজাকশান করতে গেলে এসি লাগে। আমি একটা যদি কাস্টমার আছে, কিন্তু অস্থির মস্তিষ্কে তো সে ব্যবসার মাল কিনবে না, আমাকে বাধ্য হয়ে আমি আজকে প্রয়োজন এসিটাই নিয়ে প্রয়োজন আছে। তেমনি ব্যবসাদারদেরও যদি আমরা বুঝি যে আমি যে জিনিসটা তৈরি করছি এটা কার জন্য তৈরি করছি, কিসের জন্য তৈরি করছি। আমি একটা শাড়ি তৈরি করছি, আমি কি করছি, অর্ধেক তানাতে দিচ্ছি পলেস্টার আর কটন বুনছি। এই যে থিঙ্কিংটা কেন মানুষ করছে আমি বুঝতেই উঠতে পারছি না। আগে শান্তিপুরের সানা হালকা থাকতো, রঙের গ্যারান্টি কম থাকতো, সেটা একটা আলাদা পার্ট। যে যেমন দাম দেবে সে যেমন জিনিস পাবে, এটা একটা আলাদা পার্ট ছিল। এটা কিন্তু অথেন্টিক ছিল, সায়েন্টিফিক ছিল। কম্পিটিশনের যুগে সানা হালকা হতেই পারে, রং হতে পারে। এবার ব্যবসাদার ভাববে কার মাল ভালো বিক্রি হবে, কার দোকানদার হবে, ওটা আলাদা পার্ট ছিল। কিন্তু কম দামে দেওয়াটার একটা টেন্ডেন্সি থাকতে পারে না, মানুষ চাইছে, দেখা গেল এই যে প্রকৃত যে শিল্পী 1 মাস ধরে যেটা বুনবেন, সেই দাম মজুরিটা, সেই টাকাটা দিয়ে সেই সাধারণ পাবলিক নিতে পারছে না, তারা চাইছে কম দামের মধ্যেই জিনিস। সাধারণ পাবলিক কম দামে চাইছে না, কম দাম তো অটোমেটিক হবে। কম দামটা, বেশি দামটা বিজনেস কোম্পানি, ওটা বিজনেস যারা তৈরি করছে, উৎপাদনের যে মূল্য, মানে উৎপাদনের যে র মেটেরিয়ালের দাম, ওয়েজেস, মজুরি এবং প্রফিট, এগুলো যোগ করে যেটা হবে সেটা আমারও যা হবে আপনারও তাই হবে। এর মধ্যে কোনো ডিফারেন্স হবে না। অতএব সেই দ্রব্যের দাম নির্ধারণ সবার জন্য একই হবে। ওদের মার্কেটে কিন্তু কমে বেশিতে পাবে না, যদি কোয়ালিটি একই থাকে।
শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে যে যখন আমাদের শান্তিপুরের শাড়িটা আমাদের আমি ভারতেই বলি, ভারতবর্ষে একমাত্র ছাপা শাড়ির সেলটা সবথেকে বেশি, কোয়ান্টিটি কোটি কোটি শাড়ি সেল হয়। কেন হয়? ওতে কিন্তু কটন আছে, কিন্তু লাস্ট ছাপা শাড়ি পরে কিন্তু ছোটা যায় না, যেটা মাঠে ঘাটে যেটা হার্ডনেস নেই, যেটা হচ্ছে আমাদের শান্তিপুর শাড়িতে ছিল। আজকে যদি সুতিটা থাকতো তাহলে কিন্তু আজকে মাঠেও মানুষটা সুতির শাড়িটাই পরে যেত, রান্নাঘরেও গরমের দিনে সুতির শাড়িটাই পরতো। আমরা কি করলাম? আমরা পলেস্টার করে দিলাম। আমরা যখনই শান্তিপুরের শাড়িটাকে পলেস্টার করে দিলাম, লোকে তো দাম কম পেয়ে লোকের কি অপরাধ কি? দোকানে কম দাম দিয়েছে, দোকান থেকে কমে দামে নিয়ে কমে কিনেছে, কমে দিয়ে দিয়েছে। শাড়িটা শান্তিপুরের শাড়ি বলে নিয়েছে, গায়ে ব্যবহার করেছে, গরম লেগেছে, ছুলে ফেলে দিয়েছে। ভোক্তার যে কেন আমাদের শাড়িটা পরে, কেন বিক্রি হয়, সেই থিঙ্কিংটাই আমাদের কনসাসনেসটার অভাবের জন্য এটা হয়েছে। আজকে যদি শিল্পীর কোনো দোষ নেই, শিল্পী তো শুধু কাপড়টা বোনে, শিল্পীকে যেমন কাপড় দেবে বুনে দেবে, মজুরিটাও ভালো পাবে। চাহিদা থাকলে মজুরি পেতো, আজকে চাহিদাটা কমেছে বলেই মজুরিটা নেই। এখন আমাদের এটা হয়ে গেছে কি, সুরাট থেকে যে ঢাকায় শাড়ি আসতো ইউজ অ্যান্ড থ্রো, সুরাট শাড়িতে ইউজ অ্যান্ড থ্রো। আমাদের শাড়িটা ছিল ট্র্যাডিশনাল শাড়ি, ছিল ওই দিনে পড়া ছিল, সেই নিত্য ব্যবহারের শাড়ি ছিল, এই জন্য 12 মাস মার্কেট থাকতো এবং ঘরে স্টক লাগলে একসময়। এই জল মেশানোর কাজটা সেটা তো আপনাদের মতনই কোনো না কোনো ব্যবসা। আমরা তো ডাইরেক্ট তো উৎপাদন, তাঁত আমার তাঁত নেই, শান্তিপুরের তাঁত নেই, আমি তাঁতির থেকে কাপড় নিই, এটা ম্যাক্সিমাম লোক সেটাই করে, আমি আজও পর্যন্ত আমি তাঁতিদেরকে বুঝাই বলি, কিন্তু আমি যে একা তো শান্তিপুরকে পরিবর্তন করতে পারবো না। শান্তিপুরে আমার মতন অনেক মানুষ আছে, তারা যদি পরিবর্তন করতো, সুতোর দোকানগুলোকেও যদি সুতোর দোকান থেকেও অ্যাওয়ারনেস তৈরি করতে হতো যে ওদের ব্যবসা তো মার খেয়েছে, সুদ ব্যবসাও মার খেয়েছে। একজন দুজন বড় ব্যবসা করলে এতে সকলে ব্যবসা করলে সবাই সেটা হচ্ছে ব্যবসা করে। যদি আজকে তাদের অ্যাওয়ারনেস থাকতো যে ভাই তুই করিস না, দেবো না তোদের মাল, তো শান্তিপুর ধ্বংস করছিস কেন? তাদের তো অভাব নেই, দোকান যারা বড় ব্যবসাদার তো অভাব নেই, তাদের তো পুঁজি লাগে না, কিন্তু অ্যাওয়ারনেসটা তাদের দরকার। তারা যদি বলতো যে শান্তিপুর সাথে ভাই মিশাস না, করিস না, এমনকি যেসব মার্কেটে শাড়ি বিক্রি হয় তারাও যদি অ্যাওয়ারনেস তৈরি করতো, যেসব ব্যবসাদার মাল সাপ্লাই করে তাদেরকেও বলতো, মানে অ্যাওয়ারনেস প্রচুর জড়িত ছিল। এবং সেই ক্ষেত্রে যদি আমাদের আজকের দিনে দাঁড়িয়ে যারা নেতৃত্বস্থানীয় আছেন শান্তিপুরে, যেসব যারা আছে যাদের কথা মানুষ শোনে, তারা যদি বারবার যদি এইটার ওপর হয়। আমি গতকালকেই কথা হচ্ছিল নৃপেন দত্ত মহাশয়ের সাথে, তা আমি ওনাকেও বললাম যে দেবাশিস, ওনাকে কেউ হয়তো বলেছে যে কীভাবে করা যায়। আমি বললাম দেখো তুমি পলেস্টারটা সরিয়ে দিতে যদি পারো, সকলে মিলে অ্যাওয়ারনেস তৈরি করো, দেখো শান্তিপুর শাড়ি আবার ফিডব্যাক করবে। হয়তো আমার যে জায়গাটা গ্যাপিং হয়েছে সেই জায়গাটা হয়তো থাকবে না, কিন্তু আস্তে আস্তে আবার রিকভার করে 100% ফুলফিল করবে। এটা গ্যারান্টি আছে, এর মধ্যে কোনো ভুল নেই। যদি সায়েন্স যদি চন্দ্র সূর্য যদি সত্যি ওঠে, শান্তিপুর শিল্পও সত্য থাকবে। আর মজুরি যদি তখন উৎপাদন প্রোডাকশন যখনই সেল বাড়বে, উৎপাদন বাড়বে, উৎপাদনে মজুরি বাড়তে হবে। আমাদের এখানে যেভাবে মজুরিতে কাজ হয়, এগুলোকে মানুষ চলে, মানুষ খেতে পায় না, কীভাবে চলে দেখলে কান্না লাগে। এগুলোকে এটা কোনো পদ্ধতি? আজকে আমি ভাবছি আমি ভালো আছি না, আমার পাশের লোক ভাড়া থাকলে আমি ভালো থাকতে পারি না কোনোদিনই, সেটাও থাকবে না। তারপরে একটা মার্কেটিং, প্রপার মার্কেটিং নেই। শান্তিপুর আজকে সুরাটকে জান আপনি, সুরাটে কেন মার্কেটিং ভালো হয়? সুরাটে একটা টেক্সটাইল মার্কেট আছে, কত ধরনের মার্কেট আছে। ওখানে গিয়ে অফিসে কেউ বাড়ি গিয়ে ব্যবসা করার দরকার নেই, একটা অর্গানাইজ মার্কেট থাকবে। সরকারি গুরুত্ব আরো বেশি দেওয়া উচিত বলে অ্যাওয়ারনেস দরকার। এবং সরকারকে আরেকটা জিনিস করা দরকার, যে আমাদের যে তন্তুজ আছে বা যে শাড়িগুলো নেয়, একই একটা শাড়ি আগে থেকে যে একটা শাড়ি করতো, হঠাৎ একজন অর্ডার পেতে সেরকম না। একটা অর্গানাইজ ভাবে যদি যাদের প্রকৃত তাঁতি, তাদের থেকে একটা 1 মাসের প্রোডাকশন নিক শান্তিপুরে, 2 মাসের প্রোডাকশন সাপোর্ট দিক, শুধু সুতির শাড়ি, তাহলে কি হবে? আপনার সেটা সরকারি থেকে বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন ব্যবসায়িক সংগঠন আছে আপনাদের, তারাও তো চেম্বার অফ কমার্স বা অন্যান্য নামের নানান রকম আছে, তারা তো কেন্দ্র বা রাজ্যের ক্ষেত্রেও তো এই ধরনের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বা বিভিন্ন রকম আমলা যারা আছেন, তাদেরকে তো বোঝাতে সক্ষম হতে পারেন। পৌঁছাচ্ছে না, বার্তাটা সঠিকভাবে পৌঁছতে পারছে না, সঠিকভাবে পৌঁছতে। আমি একরকম বললাম, যে তাঁত বুনছে, যে কাপড় বুনছে, তার কাছে আপনি যান, তার বক্তব্যটা যদি আপনি শোনেন, তাহলে আপনি প্রকৃত তথ্যটা পাবেন। যারা প্র্যাকটিক্যাল কাজ করছে না, তারাই এটা বলতে পারবে। যারা প্রপার মার্কেটিং করে, যাদের অসুবিধা কাজ, যারা একটু অর্গানাইজ কাজ করে, তারাই বলতে পারবে অসুবিধা কোথায়। আমরা শান্তিপুরের বাইরে যখন যাই, মার্কেটিংয়ে যাই, শুনতে হয় দাদা আপনারাই তো শেষ করলেন শান্তিপুর। তখন তার আমি করেছি কি আরেকজন করেছি, তার তো দায়িত্ব থাকে না, সবাই দায়িত্ব চলে আসে। দেবাশিস প্রামাণিক। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child.
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,